জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড। বাংলা চৌঠা ভাদ্র মঙ্গলবার 1347, ইংরেজি 20/8/1940। আজ বিকেলে ফকিরবাবু রাজশাহী ডিভিশনের ইন্সপেক্টর অফ স্কুলস শ্রী শ্রী ঠাকুরের কাছে এসেছেন। শ্রী শ্রী ঠাকুর বাঁধের ধারে তাসুতে বসা। ঠাকুর তাকে আবদার সুরে বললেন, দেখুন, আপনি এমন একটা অ্যারেঞ্জমেন্ট করে দেন, অর্থাৎ ব্যবস্থা করে দেন, যাতে আমাদের ছেলেদের কোনো অসুবিধা না হয়। আর এমনিভাবে করবেন যাতে আপনার পরে অন্য কেউ তা উল্টা না করতে পারে। ফকিরবাবু বললেন, তা চেষ্টা করলে এখানে একটা সেন্টার বা কেন্দ্র করা যায়। আর তপবনের ছেলেদের সম্বন্ধে অফিসের ইমপ্রেশন এই যে এখানকার ছেলেরা আগে অন্য স্কুলে পড়ে সেটা গোপন করে, তাই খুব খুঁটিয়ে দেখে সার্টিফিকেট নিয়ে আসলেই তো গন্ডগোল থাকে না। ঠাকুর বললেন, সার্টিফিকেট যদি আনেও তাহলে ডিউ টাইম উপযুক্ত সময়ের আগে পরীক্ষা দেবার ব্যবস্থা করতে পারেন না? ফকিরবাবু বললেন, হ্যাঁ, তাও পারা যেতে পারে, যদি কিনা এখানকার শর্ট অ্যান্ড কোর্স সংক্ষিপ্ত পাঠক্রম এর স্পেশাল মেথড বিশেষ নিয়ম সম্বন্ধে ইউনিভার্সিটিকে কনভিন্স অর্থাৎ বিশ্বাস করানো যায়। আমরা হয়তো এসে দেখলাম যে পড়ানো খুব ভালো হয়, তাতে চলবে না। সিস্টেম ব্যবস্থাটাকে স্যাটিসফ্যাক্টরিলি সন্তোষজনকভাবে এক্সপ্লেন ব্যাখ্যা করতে হবে। অ্যান্ড দ্যাট মাস্ট বি কনভিনসিং, এবং সেটা প্রত্যুৎপাদী হওয়া চাই। ঠাকুর বললেন, আগে আমি যখন কেষ্টদা, গোপালদা, পঞ্চানন্দা, বঙ্কিম ইত্যাদিকে নিয়ে আরম্ভ করেছিলাম, তখন কিন্তু ওয়ান্ডারফুল এফেক্ট, আশ্চর্যজনক ফল দেখেছি। কতজনেই তো 3 বছরে পাস করেছে, আর এই যারা পাস করেছে তাদের শেখাটাও থার্ড রেট ওর্থ এর ওঝা নয়। শিক্ষা পদ্ধতি সম্বন্ধে যা বলেছি বা করে দেখেছি, তখন ওরা কিছু কিছু লিখে রাখত, সবটা লেখা নেই। এখন দেখছি লেখা না থাকলে কিছুদিন পর জিনিসটা মাথায় থাকে না। তাই এবার আমি ঠিক করেছি, প্রফুল্লকে দেখিয়ে বলছেন, এদের নিয়ে আর 2 ব্রাহ্মণ এমএ জোগাড় করে নূতন করে আরম্ভ করব। প্রশ্নোত্তর ছলে শিক্ষা প্রসঙ্গে বলে একখানা বই হয়ে যাবে। সেটা কনভিন্সিং প্রত্যয় সন্দীপী হবে কি না জানি না, কারণ আমি তো বলবো আমার মতো করে, আমার ভাষায়, আমার এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতাগুলি আমি ঢেলে দিয়ে যাব। লেখাপড়া জানি না, মুখ্য মানুষ, তাই জানি না কি হবে। তবে আমি দেব আমার যা আছে, আপনাদের তা থেকে খুঁজে পেতে নিতে হবে। আপনাদের রকমের সঙ্গে মিলাতে গেলে পারবো না। এখন তো একটু কমেছে। আগে আমি বিএ পাস শুনলেই ভয় পেয়ে যেতাম,
তবে আমি যা দিয়েছি সে কেষ্টদার উস্কানিতে। কেষ্টদা যখন বলতে লাগলো, ইংরেজিতে দেন, ইংরেজিতে দেন, আমি তো মনে মনে হাসতাম। তারপরে ফাজলামি করে বলা শুরু করলাম। ওরা বলল, হয়, হয়তো হয়। রোগ চেপে গেলে যা মনে আসে বলতে লাগলাম, যেন মেঘগুলি উড়ে উড়ে যেত। আমি ধরে ধরে ছুঁড়ে ছুঁড়ে ফেলতাম। হঠাৎ যদি একটা ওয়ার্ড ড্রপ করে, অর্থাৎ শব্দ পড়ে যেত, তখন জিজ্ঞাসা করলে আর বলতে পারতাম না। তাই নিয়ে ওদের ঘন্টার পর ঘন্টা মাথা ঘামাতে হতো। তারপর কেষ্টদা আবার ছড়া চাইল। আমি কি ছড়া বলতে পারি? ছোটবেলায় সবাই যেমন লেখে, আমিও হয়তো কবিতাটা দু একটা লিখেছি, কিন্তু ছড়া বলা কি সম্ভব? কেষ্টদার ঠেলায় বলতে আরম্ভ করলাম। বললাম, ওরা তো খুব বলে, দেখেন তো আপনি একটু আরও শোনেন। এই যে সব আমি বলতাম করতাম, এর পেছনে আমার একটা রস ছিল। মার কাছে বাহাদুরি নেবার ইচ্ছা ছিল প্রবল। যা করতাম এই আশায় করতাম, মা শুনে বলবেন বেশ হয়েছে। সেই ছিল আমার সার্থকতা, আমার পুরস্কার। মা চলে গেছেন, এখন আর কোনো রস পাই না। ঠাকুর কেষ্টদাকে ছড়ার খাতা নিয়ে আসতে বললেন। কেষ্টদা আসলেন, পড়া শুরু হলো। একের পর এক এমনি করে ঘন্টা খানেক ধরে নানা বিষয়ের বহু ছড়া পড়া হলো। ফকিরবাবু তো অবাক। ঠাকুর বললেন, এ কি ছাপানোর মতো হয়েছে? ফকিরবাবু বলেন, বলেন কি, এ তো ছড়া নয়, এ যে উন্নত ধরনের কাব্য। কতকগুলি জিনিস খুব সুন্দর হয়েছে। ছড়া পড়ার পর ঠাকুর বলছেন, আমাদের এখানে এডুকেশনটা, শিক্ষাটা নিতান্ত ডোমেস্টিক, ঘরোয়া রকমের হয়। বিএ এমএ পাশ করেও এখানকার ছেলে মেয়েরা বুঝতে পারে না যে তারা এডুকেটেড বা শিক্ষিত হয়েছে। তারা চলবে ফিরবে, কথা কইবে ন্যাংলা রকমে, আপনাকে এক গ্লাস জল দেবে তাও সেইভাবে। একবার কলকাতা থেকে একটি ম্যাট্রিকুলেট অর্থাৎ ম্যাট্রিকুলেশন পাস মেয়ে আশ্রমে এসে দেখে যে বিএসসি পাস একটি মেয়ে অজপাড়া গায়ে মেয়েদের মতো মাজায় কাপড় বেঁধে কালি ঝুল মেখে হাঁড়ি মাজছে। তাকে দেখে সে কিছুতেই বিশ্বাস করতে পারল না যে সে অতখানি এডুকেটেড, শিক্ষিতা। ফকিরবাবু অত্যন্ত উৎসাহ উদ্দীপ্ত হয়ে উঠলেন। গল্পে স্বল্পে আরও কিছু সময় কাটল। তারপর ফকিরবাবু ঠাকুরকে প্রণাম করে গাত্রোত্থান করলেন। ঠাকুরের তাকে আবার আসতে বললেন। এই হলো ঠাকুরের লীলা। 5ই ভাদ্র, বুধবার, 1347 বাংলা, ইংরেজি 21/8/1940। দুপুরবেলায় ঘুম থেকে উঠে শ্রী ঠাকুর সহস্র বদন নিয়ে তাসুতে বসে আছেন। কেষ্টদার সঙ্গে নানা গল্প করছেন। ঠাকুর বললেন, কতগুলি কথা মনে হয়, তাকে যেন নিছক কল্পনা বলতে পারি না, স্মৃতি বলেই মনে হয়। তা না হলে প্রত্যেকবারই একই রূপ নিয়ে হাজির হবে কেন? ফ্যাক্ট, বাস্তব ব্যাপার না হলে এমন হয় না। বেশ যেন মনে পড়ে একটা পাহাড়ি দেশ, তার মধ্যে বিরাট একখানা পাথর, কত লতা ফুল তার গা বেয়ে উঠেছে। পাশে পশ্চিম দিক থেকে পূব দিকে নদী বয়ে যাচ্ছে। নদীটা প্রসারের তুলনায় খুব গভীর, আর মনে হয় বিরাট মাঠ। হরিজেনের
দিগন্তের ওপরে দূরে, অত দূরে কুষ্টিয়ার কলের চাইতেও দূরে সোনা দিয়ে মোড়ানো এক বিরাট মন্দিরের চূড়ো। আমি যেন এসব জায়গায় কখন ছিলাম। একটু পরে প্যারিদা একটি ছড়া এনে দিলেন। ছড়াটার মর্ম হলো এই যে, কর্মফল খণ্ডন হচ্ছে কিনা এটা বুঝতে গেলে দেখতে হবে সৎকর্মে আমরা বাস্তবভাবে ব্যাপৃত হয়ে উঠেছি কিনা। ঠাকুর বললেন, ভালো কাজ করতে আরম্ভ করলেই যে তখন তখন সব ফল ভালো পাওয়া যাবে সে কোনো কথা নয়। আগে খারাপ কাজের ফল দেখা দেবেই। কাজের ফল আছেই, তা রুদ্ধ হবে না, কিন্তু সেটা মানুষ এমনভাবে ম্যানিপুলেট, নিয়ন্ত্রণ করতে পারে, ইউটিলাইজ, ব্যবহার করতে পারে যে মঙ্গল ছাড়া অমঙ্গল প্রসব করবেই না। খারাপটা আসবে, কিন্তু তা খারাপ করতে পারবে না। যেমন নরেন্দা, তার হাত পা পুড়ে গেল, সেই অবস্থাতেই এমনতর পোজ রকম নিয়ে দাঁড়ালো যে এনভায়রনমেন্ট, পরিবেশ পর্যন্ত মুগ্ধ হয়ে গেল। নিজের অত পুড়ে গেছে সেদিকে ভ্রুক্ষেপ না করে সকলকে ধরে ধরে নিতে লাগলো, আর ওরই মধ্যে যাজন শুরু করে দিল। এমন আবহাওয়া সৃষ্টি করে ফেলল যে যাদের কম পুড়েছিল নরেন্দার ভাব দেখে নিজেদের যন্ত্রণার কথা ভুলে গেল, ভাবল যেন কিছুই হয়নি। অত বড় একটা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার ভিতর দিয়েই এনভায়রনমেন্ট, পরিবেশকে কেমন উইন জয় করে ফেলল, এমনি হয়। রাজশাহী থেকে একটি ভাই এসেছেন। তিনি বেকার অবস্থা আছেন বলেই জানালেন। ঠাকুর বললেন, 1 মাস নিজে উপায় করে ইষ্টভীতি কর, তখন পথ ঠিক পাবি। সন্ধেবেলায় শ্রী ঠাকুর ফিলান্থ্রপি অফিসে বসে নফর ঘোষ এর সঙ্গে কথা বলছিলেন। অসুখ বিসুখ যে হয় তার মূলে রয়েছে কোনো না কোনো বৃত্তি। সেই বৃত্তি বসে, তদনুরূপ চলনায় মানুষ চলে, তারপর আসে অসুখ। ওখানে সন্ধান না করে, ওতে হাত না দিয়ে, যতভাবে যত জায়গাতেই খোঁজা যাক না কেন, যত ঔষধি খাওয়া হোক না কেন, কিছুতেই কিছু হয় না। ঔষধ রোগটাকে আটকে রাখতে পারে এই মাত্র। যেমন একজন লোককে দরকার হলে বেঁধে রাখা যায়, কিন্তু কারণকে অপসারিত না করলে, ঔষধ বন্ধ দিলেই আবার যাতা। চলাটা ঠিক করলেই অনেক অসুখ সেরে যায়। ঔষধ বিশেষ খাওয়ানোর দরকার করে না, তবে একদম যে দরকার হয় না এ কথা বলি না। ঔষধ শরীরটাকে উপযুক্ত করতে সাহায্য করে। চরকে এ ধরনের কি একটি শ্লোক আছে, অনেকের খাওয়া দাওয়ার সম্বন্ধে এতই রোগ যে তার অসুখের জন্য যদি তাকে কয়েকদিন থানকুনির ঝোল খেতে দেওয়া যায়, সে হয়তো চোখ মুখ খিচিয়ে বিকট বিরক্তির সঙ্গে বলবে, থানকুনি, থানকুনি, থানকুনি। ঠাকুরের এমন বিচিত্র ভঙ্গিতে বলতে লাগলেন যে সকলে দেখে তা হাসতে ধরে রাখতে পারে না, আর কিছু চোখে দেখে না। যত সব ছোট লোকদের কাণ্ড কারখানা। আমি বাবাকে আগেই বলেছিলাম, তা না, বাবার ছোট লোকের ঘর থেকে মেয়ে না আনলেই নয়, আমার জীবনটা একেবারে নষ্ট করে দিল। অবশ্য প্রকৃতপক্ষে হয়তো তার পছন্দ মতোই এ বিয়ে হয়েছে। স্ত্রী যত্ন সহকারে রোগা স্বামীকে উপযুক্ত পথ্য দিতে গেলে সে হয়তো রোগে তার গায়ে খড়ম ছুঁড়ে মারল, মাজাই কেটে গেল। লোভের বশে মানুষ কি করে আর না করে তার ঠিক নেই। আর মানুষ যে নিয়ম পালন করে তার মধ্যে তার বৃত্তির খেয়ালটুকু বাদ দেয় না। সে হয়তো থানকুনি ঝোলই খাচ্ছে,
তার মধ্যে একটু আবার লঙ্কা রোজ টিপে নিচ্ছে, ভাতে ভাতে ভাত খাচ্ছে, তার মধ্যে 2 চামচ ঘি ঢেলে নিচ্ছে বলে ও না হলে হয়, পারা যায় এই খাওয়ার? এই অনিয়ম করা সত্ত্বেও সে মনে করে সে ঠিকভাবে চলছে। মানুষ তার বৃত্তি সম্বন্ধে কেমন বেহুশ ও ব্লাইন্ড, অন্ধ। আর এমনি ভাবে চললে কোনো ফল না পেয়ে শেষে বিজ্ঞের মতো আফসোসের সুরে বলে, হ্যাঁ হ্যাঁ সব দেখেছি, সব করেছি, ও কিছুতেই কিছু হয় না, কোনোটায় কোনো ফল নেই, সব বাজে কথা। এই জন্যেই ভগবানের আরেক নাম বিধি। বিধিকে না মেনে কারো পারার জন্যেই মানুষের প্রবৃত্তির বিধিকেই মানে, কিন্তু জীবনের বিধিকে, সুখের বিধিকে মানে না। তাই দুঃখ হয়ে ওঠে অনিবার্য। তোমার অসুখ করেছে, তখন হয়তো তোমার কাঁঠাল খেতে ইচ্ছে করলো, খেলে, একটা কাঁঠাল খেতে গিয়ে সারা জীবনের কাঁঠাল খাওয়া বন্ধ হয়ে গেল। তখন না খেলে কত কাঁঠাল খাওয়ার পথ খোলা থাকত। তাই বুঝে সুঝে চলা দরকার। ভেবে দেখতে হয় কোন নিয়মে, কোন কায়দায়, কেমনভাবে চলে ফিরে খেয়ে আচরণ করে তুমি ভালো থাকো, আর তেমনি ভাবেই চলতে হয়। পাবনা ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস, জেলা ইন্সপেক্টর অফ স্কুলস এসেছেন। তিনি জিজ্ঞাসা করলেন, শরীর সুস্থ থাকলে বেশি খেলেও তো অনেকে ক্ষতি করে না, বেশ সহ্য হয়। ঠাকুর বললেন, যা প্রয়োজন তার চাইতে বেশি খেলেই তো তার চাপ আমাদের স্টোমাক, নার্ভস, হার্ট ইত্যাদিকে বইতে হবে। কিন্তু আপনি, আমি তো স্পার্ম ওভামের প্রোডাক্ট, শুক্র ও ডিম্বের ফল। একটা লিমিটেড এনার্জি, সীমিত শক্তি নিয়ে জন্মেছি, আর তাই নিয়ে চলেছি। এই লাইফ পোটেন্সি অর্থাৎ জীবন শক্তিকেই বলে আয়ু। এই আয়ু যদি অযথা অপব্যয় করি তা তো ফুরবেই, শরীর দুর্বল হবেই। তা হয়তো বহু পরে টের পাওয়া যায়। 50 বছর বয়সে শরীরের উপর অত্যাচার করা সত্ত্বেও হয়তো আপনার ক্ষতি করে না। 60 বছর বয়সে আপনি হয়তো দেখবেন 80 বছরের আপনার শরীর যতখানি অপটু ও জীর্ণ হতো তাই হয়ে গেছে। অনিয়মের ফল তো আছেই। রাত দুপুরে আন্দাজ 2-2:30টার সময় তরুমা এসে প্রফুল্লকে ডাকলেন। ঠাকুর ডাকছেন। শ্রী ঠাকুরের কাছে যেতেই বললেন, ওই ছড়াটা কিরে? ভালোবাসার আছে একটা ছোট্ট সাবুদ লক্ষণা। তখন ছড়ার খাতা খুঁজে বের করে সেটা কেষ্টদার হাতে দেয়া হলো। কেষ্টদা সেটা পড়লেন। পড়া হলে পরে শ্রী ঠাকুর কালিদাসী মাকে ডেকে বললেন, শুনলি কালিদাসী, ছড়াটার অর্থ এই যে প্রিয়কে দেখার 1000 মানুষই থাক না কেন, নিজে না দেখলে, তত্ত্বাবধান না নিলে, উপযুক্ত ব্যবহার ও ব্যবস্থিতি নিয়ে প্রিয়র সর্বব্যাপারে ব্যাপৃত না থাকলে ভালোবাসার জনের কিছুতেই তৃপ্তি আসতে পারে না। প্রিয়র ব্যাপারে তার সেবা হস্ত সর্বদা ও সর্বত্র সক্রিয় থাকবে। শ্রী ঠাকুর নিজেই বলছেন, আমার কিন্তু আপনাদের জন্য অমনি হয়। এত মানুষের মধ্যে একটা ছোট ছেলে ক্যাঁক করে উঠলে আমি যেন কেমন হয়ে পড়ি। আজ রাত 11টায়, 11:30টার সময় টের পাওয়া গেছে যে ঠাকুরের সুপুরি কৌটায় যে নাকি বিষ রেখে গেছে। সুপুরি খেয়ে ঠাকুরের শরীর যার পর নাই অসুস্থ হয়ে পড়েছে। এই রকম একটা ভীষণ মারাত্মক ষড়যন্ত্র ঘটে গেছে, অথচ শ্রী ঠাকুর কেমন নিরুদ্বেগ মনে সহজভাবে গল্প করছেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।